যে মহাপরিনির্বাণা টেম্পল আছে, গোল্ডেন টেম্পল, তারপর যে পন্ড বা পরীক্ষা আছে, সেগুলো সব এক এক করে পার করে আমরা এই শহর থেকে বের হয়ে যাচ্ছি। আজকে আমরা এখন যাচ্ছি লুম্বিনী। লুম্বিনী এখান থেকে 160 থেকে 70 কিলোমিটারের মতো। সময় তো লাগবে 4 ঘন্টা, আর কিন্তু প্রকৃতপক্ষে সময় লাগবে আরো বেশি, কারণ আমাদের নেপাল বর্ডার ক্রস করতে হবে। লুম্বিনী হলো নেপালে। এইবার নেপাল বর্ডারে সেখানে গিয়ে বানসার বানাতে হবে, তাই এই প্রসেসগুলো নেই লাগবে সময়। এই প্রসেসগুলো নেই লাগবে সময়। তা এখন সেই জন্য আমাদের লাগবে অনেকটা সময়। আর আমরা এটা গোরক্ষপুর হয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা ধরলাম, কারণ এটাতে নেপালের ভিতর খুব কম দূরত্ব যেতে হবে, মানে বর্ডার পার করে অল্প কিছু কিলোমিটার গেলেই লুম্বিনীতে পৌঁছে যাওয়া যাবে। আর অন্য যে দু একটা রাস্তা আছে, অন্য আরেকটা যে রাস্তা আছে, তাতে গেলে নেপালের মধ্য দিয়ে অনেকটা সময় চালাতে লাগবে। তা সেই জন্য যেহেতু এই যে দেরি হয়ে গেল, এখন বিকেল বিকেল হয়ে যায় নাকি বা সন্ধ্যায় লেগে যায় নাকি, সেইটা করার জন্য তো এখন আমাদেরকে ওই এই রোডটা ধরলাম। এই যে এখন আমরা আস্তে আস্তে এই যে 27 নম্বর হাইওয়েটা, এই হাইওয়ে দিয়ে আমরা চলছি। এই যে 27 নম্বর হাইওয়েতে আমরা এসে আবার উঠলাম। এখন এই রোড ধরেই আমরা চলবো। এই রোড ধরে এই গোরক্ষপুর অব্দি যাব, তারপর আবার সেখান থেকে আমরা ডান দিকে বেঁকে সোজা নেপালের দিকে আগানো শুরু করব। এই যে গোরক্ষপুর 50 কিলোমিটার, আর ওখান থেকে বর্ডার 100 কিলোমিটারের মতো হবে, আর বর্ডার থেকে লুম্বিনী 10 কিলোমিটার হবে, 10-15 কিলোমিটার হবে। গেল গোরক্ষপুর এই রাস্তাটা। তা আমরা তো আর গোরক্ষপুরে ঢুকবো না, আমরা সেই জন্য গোরক্ষপুরকে বাইপাস করে বেরিয়ে যাবো। এটা গোরক্ষপুরের বাইপাস। আজকের ওয়েদারও বেশ গরম রয়েছে, মেঘমুক্ত আকাশ, আর সূর্যের বেশ তাপ রয়েছে সূর্যের, তার ফলে বেশ গরম লাগছে। এই জায়গাটা বেশ ফাঁকা, যেহেতু এটাকে বাইপাস করে যাচ্ছে, সেই জন্য এই হাইওয়েটা এই দিকটাতে এসে বেশ ফাঁকা হয়ে গেল। আবার যখন গোরক্ষপুরের উপাসে যাব, তখন কিন্তু আবার এটাতে ভিড় হয়ে যাবে। এখান থেকে যে অযোধ্যা 133 কিলোমিটার, তার মানে এখান থেকেই অযোধ্যা উল্টা কাছে। আজকে তো আমরা আর অযোধ্যা যাব না, আমরা আজকে যাব লুম্বিনী, মানে যার জন্য আমাদের নেপাল বর্ডার ক্রস করতে হবে। এখন এখান থেকে নেপাল বর্ডার এই 100 কিলোমিটারের মতো আছে। যে এখানে একটা সার্কেল করে নিয়ে এই রাস্তাটা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে, এই সম্ভবত ফ্লাইওভারের নিচ দিয়ে। এই যে আমরা এই জায়গাটাতে একটা সার্কেলের মধ্য দিয়ে ঘুরে, এই যে রাপ্তি নদী, এইটা হলো রাপ্তি নদী। এই রাপ্তি নদীর উপর যে ব্রিজটা আছে সেটাতে এসে উঠলাম। এখন এইটা ক্রস করে সোজা চলতে থাকবো আমরা, বলতে গেলে উত্তর দিকে, অর্থাৎ নেপালের দিকে এখন আমরা এগোতে থাকবো। আর এই জায়গাটুকুর মধ্যে বেশ কিছু জংশন, মানে ক্রসিং হলো, ফ্লাইওভার বা আন্ডারপাস, এরকম সার্কেল টার্কেল দিয়ে অনেক কিছু হলো। কারণ এইখান থেকে লখনৌয়ের রাস্তা, এর আগেই লখনৌয়ের রাস্তা, এদিক থেকে দিল্লির রাস্তা,
এদিক থেকে বিভিন্ন রাস্তাগুলো আলাদা হয়ে গেল, আর এটা একদম আলাদা হয়ে এখন উত্তরের দিকে অর্থাৎ নেপালের দিকে আগানো শুরু করলো। এখন এর মাঝখানে আমাদের ইন্ডিয়ারও বেশ কিছু শহর আছে, যেমন এই যে মহারাজগঞ্জ, এরকম বিভিন্ন শহরগুলো আছে। তা সেই শহরগুলোর মাঝখানে পড়বে। এই জায়গাটা বেশ চওড়া, মানে প্রশস্ত। এই যে এই ফ্লাইওভারের উপর থেকে নিচে পুরো ল্যান্ডটা পুরোটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, একদম বিস্তীর্ণ, মানে সমতল ভূমি, আর তার মাঝখান দিয়ে এই বড় চওড়া রাস্তাটা যাচ্ছে। এটা এখনই এরকম শুরু হবে জানি না, কিন্তু এটা যেটা হয় ওই হিমালয়ে ওঠার, মানে নেপাল বা ভুটানে ওঠার আগে বেশ কিছুটা জায়গা এরকম বিস্তীর্ণ সমতল ভূমি থাকে। সেটা যে এই এখনই প্রায় 100 কিলোমিটার দূর বা না হলেও 80-90 কিলোমিটার দূর থেকে শুরু হলো কিনা সেটা আমি জানি না, কিন্তু পুরোটা একটা সমতল কৃষি জমি এগুলো। এই সোনালী গড় বলে একটা জায়গা আছে, এখানে একটা টোল গেট আছে, এর পাশেই আমাদের খাবার একটা দোকান পাওয়া গেল, মানে রেস্টুরেন্ট। সেখানেই এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম। দুজনেই ভেজ থালি খেলাম, দুজনেরই পেটের একটু সমস্যা চলছে, আমারও সকাল থেকে পেটের একটু সমস্যা চলছে। সম্ভবত এই যে গরম, তারপরে কিছুক্ষণ খালি পেটে থাকা বা ঘুম না হওয়া ইত্যাদি বিভিন্ন কারণ নিয়েই একটা সমস্যা হচ্ছে। তা সেই জন্য সিম্পল দুজনে খাবার খেলাম, খাবারটা বেশ ভালো ছিল, সব কিছু গরম গরম ফ্রেশ এবং বেশ সুন্দর। তা কিন্তু একদম লিমিট করে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে এই এখনও 90 কিলোমিটারের মতো আছে, লুম্বিনী বর্ডার হয়তো তার আগে আমরা পেয়ে যাব। তা এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। আর কাবেরি এখানে এই যে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাবো। আমরা খেয়ে নিলাম মিয়া টোল প্লাজা শারপুর, খেয়ে নিলাম। এখন তো 2টো বেজে গেছে, 2:30টার মতোই বাজে। তা করে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এদিকে বেশ গরম রয়েছে, বেশ গরম লাগছে বাইরে। এই রাস্তাটা, এই যে বললাম না যে ফাঁকা ধান ক্ষেতের মধ্য দিয়ে, মানে খেতি জমির মধ্য দিয়ে এই রাস্তাটা চলে গেছে। তার ফলে দুই দিকে যতদূর তাকানো যায় খালি সবুজ আর সবুজ। মানে তবে এখন যদিও এখানে কোনো আমি ধান দেখতে পাচ্ছি না বা কোনো ফসলের চাষ দেখতে পাচ্ছি না, তা কিন্তু এখানে এই যে খেতি জমি অথবা দোলা, এই যে এই জায়গাগুলো যেমন জলাভূমি, এখানে একদম পুরোটা জলের নিচে। তবে আকাশের ওই দিকটাতে মেঘ নেই, কিন্তু কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগছে। এখন কি ব্যাপার বলতে পারছি না, মানে যেদিকে আমরা যাচ্ছি ওদিকে এমনি মেঘ নেই, কিন্তু কিরকম যেন একটা ধোঁয়াশা বা একটা অন্ধকার অন্ধকার, মনে হয় একটা কালো মেঘের মতো মনে হচ্ছে। এই রাস্তাটা এখান থেকে কি দারুণ লাগছে। একদম উপর থেকে আস্তে আস্তে নেমে আসলাম, এসে পুরোটা ঢেউ খেলানো, পুরোটা ঢেউ খেলে গেছে উঁচু নিচু এরকম করে। এই যে এতটুকু সমান হয়ে সামনে আবার একটা ফ্লাইওভার আছে। এতক্ষণ এক প্রচন্ড জ্যামের মধ্যে দিয়ে আসলাম। মাঝখানে একটা জায়গা ছিল
প্রচন্ড জ্যাম, মানে ওই হাইওয়ের উপরেই ওদের গোটা শহরটা, মানে শহরের মার্কেট, তা সেই জন্য প্রচন্ড জ্যাম। এই জায়গাটা ফরেস্ট এরিয়া, মানে দুই দিকে ঘন বন বা ফরেস্ট, আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা, পুরো ফরেস্টটাকে কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। এর আগে এই রাস্তাগুলো নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল যখন রাস্তাগুলো তৈরি করা হয়, যে এর ফলে যে পরিমাণ গাছ কাটা পড়বে বা পড়েছে সেইটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। বিতর্ক মানে আন্দোলন এবং বিভিন্ন হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে সেই রাস্তাটা হয়। এই যে বানর, মনে হচ্ছে যেন গাছের পাহাড় একটা, মানে পাহাড়ের পাশ দিয়ে বা পাহাড়ের রাস্তাগুলো যেরকম হয় যে সাইড দিয়ে একদম খাড়া পাহাড় উঠে যায়, এটাও সেরকমই মনে হচ্ছে যে এর ধার দিয়েই খাড়া পাহাড়ের মতো গাছগুলো উঠে গেছে। এই বর্ডারের কাজটা হয়ে গেলে তাহলে একটু নিশ্চিন্ত হওয়া যায়। এমনিতে ওখানে ঝামেলার বা ইয়ার কিছু নেই, খালি ডকুমেন্টস গুলোন, জেরক্স কপি গুলোন জমা দিয়ে ওই ওদের একটা ফর্ম থাকে, ফর্মটা ফিল আপ করে দিলেই হয়ে গেল। আবার আমরা সেই ফরেস্টের এরিয়ার মধ্যে ঢুকে গেলাম। এই এরিয়াটা হলো পুরোটা ফরেস্ট, পুরোটা ফরেস্ট, আর ফরেস্টের মধ্য দিয়ে যে রাস্তা, আর এই যে বানরেরা খাচ্ছে। তবে এখানে ওদেরকে দেখি বাইরের থেকে মনে হয় কেউ খাবার টাবার দিয়েছে, যেটা একদমই উচিত না। সাধারণত এই সমস্ত জায়গায় এগুলো রেস্ট্রিকশন থাকে যে কোনোভাবেই যেন তাদেরকে বাইরের থেকে কোনো খাবার না দেওয়া হয়, কারণ অনেক সময় তারা পরবর্তীকালে ওই খাবারের লোভে সেই গাড়িগুলোকে আক্রমণ করে। এই যে এরকম এখানেই দেখা যাচ্ছে, ওই যে ওদের পিছনে দৌড়ায়, ওদেরকে আক্রমণ করে। এখন আমরা এইরকম একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। এর এক সাইড হলো ফরেস্ট, ফরেস্টের একদম ধার ঘেঁষে ঘেঁষে, আর একদম চাপা রাস্তাটা। তার মানে আমরা কিছুক্ষণের মধ্যে প্রথমে হলাম 4 লেন, তারপরে হলো সিঙ্গেল লেন, তারপরে এখন আমাদেরকে নিয়ে এসে দিয়ে দিছে এই যে তোমার ন্যারো লেন। এই লেনের মধ্য দিয়ে এই জায়গাগুলো যে কিরকম জায়গা কে জানে। এদিক দিয়ে যেতে যত সময় লাগে, এখানে তো দেখাচ্ছে এখনো ঘন্টা খানেক, অথচ রাস্তা আছে অল্প অল্প বলতে এই 40 কিলোমিটারের মতো। আর এই রাস্তাটা মনে হয় এখনো 7-8 কিলোমিটার হবে। এই রাস্তাটা মনে হয় 7-8 কিলোমিটারের মতো আছে। তবে একটা যেটা জিনিস, যে এই রাস্তাগুলো না একেবারে গ্রামের মধ্য দিয়ে যায়, তার ফলে সেই জায়গাটার একদম গ্রামের যে পরিবেশটা আছে সেটা দেখতে পাওয়া যায়। যে এই জায়গাটা কি সুন্দর, এখানে একদম পুরোটা ধান ক্ষেত, আর ধানগুলো সব আধা কাছে আধা পাকা হয়ে গেছে, তার ফলে হলুদ আর সবুজ রং মেশানো। আর তবে এখানে একটা জিনিস, এইরকম যে গাছগুলোর নিচে এদের এখানে কিন্তু এরকম মানে পশুদের মানে মূর্তি আছে। মানে এখানে যেমন হাতি আর সিংহ সম্ভবত দেখলাম, সেরকম কোনোখানে হয়তো ঘোড়া, হাতি বা বাঘ এরকম হয়তো
এই যে এখানে যেমন হাতি, এখানে যেমন হাতি, তা এরকম হাতি এবং বাহ এই জায়গাটা দারুণ। তা এরকম বিভিন্ন পশুর মূর্তি এখানে আছে এবং সেগুলোকে সম্ভবত তারা পুজো করে। আর এর কারণটা ঠিক আমি বলতে পারবো না, এমনও হতে পারে এর পাশেই হয়তো কোনো ফরেস্ট আছে, আর এই ফরেস্টের থেকেই হয়তো এই জন্তু জানোয়াররা এরা এসে এখানকার এই যে ফসল বা মানুষদের উপর হয়তো আক্রমণ করতো। তার থেকেই হয়তো এই কনসেপ্টটা আসছে যে তাদের পুজো করা। খুব সুন্দর লাগছে যে একদম কালারফুল পুরো জমিটা, মানে জায়গাটা একদম কালারফুল হয়ে আছে হলুদ আর সবুজ দিয়ে। ওই যে গ্রামের মধ্যে যে মধ্য দিয়ে যে ছোট রাস্তাটা ছিল, সেই রাস্তাটার থেকে এখন আমাদেরকে এখানে নিয়ে এসে তুলে দিল। এটা ন্যাশনাল হাইওয়ে 26 নম্বর জাতীয় সড়ক। এটা দিয়েই সম্ভবত একবারে আমরা বর্ডারে পৌঁছবো। আর 10 কিলোমিটারের মতো আছে বর্ডার। তবে দুই দিক দিয়ে গাছ থাকার ফলে রাস্তাটা বেশ একটু ছায়া, তুলনায় একটু ঠান্ডা ঠান্ডা আছে। এখন এই রাস্তাটাতে এসে উঠলাম আমরা। এই রাস্তাটা দিয়ে এখন আমাদের প্রায় 8 কিলোমিটারের মতো যেতে হবে। আর লুম্বিনী এখান থেকে 15 কিলোমিটার। তার মানে বর্ডার থেকে অল্প কিছু কিলোমিটার, এই 5-6 কিলোমিটার হয়তো লুম্বিনী। এখানে যে আমবাগান, এটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। এই উত্তরপ্রদেশের আমবাগান বা আম বেশ বিখ্যাত। তাই এই এরিয়াতেও এই আমবাগান রয়েছে। এই যে থ্যাঙ্কস ফর ভিজিটিং কপিলাবস্তু, এটা কপিলাবস্তুর মধ্যেই পড়ে। এইটাই মনে হয় বর্ডার টাউন, এখানেই মনে হয় বর্ডার আছে। এখন এখানে তো মনে হচ্ছে যে পৌঁছেই গেছি। দেখি এখন কোথায় আছে বর্ডার। এই যে সামনেই হলো বর্ডার। ওয়েলকাম টু নেপাল। এই যে এইটাই হলো বর্ডার। এখন এখানে দেখতে লাগবে যে এদের বানসার অফিস কোথায় আছে। এখন এখানে গাড়ি দাঁড় করা রেখে দেখতে লাগবে যে এদের অফিস কোথায় আছে। আমরা এখন নেপালে। এই যে এখানে এই রোডটা দিয়ে প্রায় 1 কিলোমিটারও হবে না, এই 700-800 মিটার দূরেই আছে বর্ডার দুই দেশের। এবং সেই বর্ডার দিয়ে প্রথমে ইন্ডিয়ান পুলিশ, মানে বিএসএফ আর কি, তারা চেক করে। তারপর নেপালি মানে ডিফেন্স তারা চেক করে। আর তারপর ওখান থেকে এই 600-700 মানে মিটার দূরেই এই যে এইখানে আছে এদের বানসার অফিস। এইখানে আছে বানসার অফিস।
এই বানসার অফিস মানে বাইকের বানসার বানাতে হয়, মানুষের আসার জন্য কোনো রকম এন্ট্রির কোনো রকম কাগজের দরকার হয় না বা পারমিশনের দরকার হয় না। তা আর বর্ডারের মধ্যে শুধু আধার কার্ড দেখলো আর জিনিসপত্র সমস্ত কিছু চেক করে নিল। আর এখানে গাড়ির যে আরসি অরিজিনাল সেইটা দেখে ওরা নিজেরাই বানসার বানিয়ে দিল। বানসারের নিয়ম হলো দিন প্রতি নেপালি টাকায় 200 টাকা আর ইন্ডিয়ান টাকায় 100 টাকা। এবার যে যতদিন থাকবে সেই অনুসারে তাদেরকে পয়সা দিতে হবে, দিলেই ব্যাস বানসার তৈরি হয়ে গেল। এখন আমাদের বানসার এখানে তৈরি হয়ে গেল। এখন এখান থেকে লুম্বিনী 4 থেকে 5 কিলোমিটার, বেশি দূর নয়। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাব। তবে যেটা ব্যাপার, এখানে কিন্তু আমাদের ওখানকার মোবাইল নেটওয়ার্ক এখন আর কাজ করবে না। এই মোবাইল নিয়েই এখন এখানে দাঁড়িয়ে এই যে সব ফোন করা হচ্ছে। এই যে কাবিরিও সমানে ফোন করছে সবাইকে এবং আমিও করছি। তা করার পর এখন আমরা লুম্বিনী যাব। তবে যেটা ব্যাপার, ওখানে গিয়ে যদি কোনো লোকাল সিম পেয়ে যাওয়াটাই কথা, তাহলে হয়তো একটা লোকাল সিম নিয়ে নেব, তাতে একটু সুবিধাই হবে। আর তা না হলে যদি হোটেলে ওয়াইফাই থাকে তাহলে সেটা দিয়ে তো হোয়াটসঅ্যাপ বা এরকম কলগুলো করাই যাবে, ইন্টারনেট কলগুলো। এখন দেখা যাক। আর সিমটা নিলে এই ওখানে বিভিন্ন জায়গায় যাতায়াত করার ক্ষেত্রেও জিপিএসটা কাজে দেবে। তা এখন মোটামুটি আমাদের হয়ে গেল। এখন সন্ধ্যাও হয়ে গেছে, 5:30টার মতো সম্ভবত বাজে। এখন আমরা এখান থেকে লুম্বিনীতে দিকে রওনা দিচ্ছি। এখন আমরা কিন্তু ফরেন কান্ট্রিতে, মানে এটা ইন্টারন্যাশনাল রাইড হয়ে গেল, মানে আক্ষরিক অর্থে। যাই হোক, এখন আমরা চলবো লুম্বিনীর দিকে। হয়ে গেছে এখন? হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা কিন্তু ফরেনে, মানে এটা কিন্তু ফরেন কান্ট্রিতে আছি এবং আমরা কিন্তু আমাদের এই যে বাইক নিয়ে ইন্টারন্যাশনাল রাইড করছি। এটা মানে যেহেতু ন্যাশনাল পার করে আমরা বর্ডার ক্রস করছি, তার মানে এটা তো ইন্টারন্যাশনাল হয়ে গেল। তার মানে আমাদের এই যে বাইক নিয়ে আমরা কিন্তু এখন ইন্টারন্যাশনাল রাইড করছি। ঠিক আছে, তাহলে এখন আমরা যাচ্ছি লুম্বিনীতে। আমরা এখন নেপালের মধ্য দিয়ে যাচ্ছি। আর এখান থেকে লুম্বিনী 7 মিনিটের রাস্তা, এই 4 কিলোমিটারও নেই, তার ফলে পৌঁছে যাব। এখনো মোবাইল নেটওয়ার্ক তো দেখাচ্ছে। এবার সামনে, এখন তো সন্ধ্যা, সামনটা একদম অন্ধকার বা কুয়াশায় ঢেকে গেছে। এটা খুব সম্ভবত হয়তো এখানে এটা ধোঁয়াশা, এই যে ক্ষেতের মধ্যে মনে হয় আগুন জ্বালানো হচ্ছে, সেখান থেকেই মনে হয় এই কুয়াশাটা দেখা দিচ্ছে। তা না হলে আশেপাশে বা দূরে অতটা কুয়াশা নেই। মানে নেপালি কারেন্সি এক্সচেঞ্জের ক্ষেত্রে যেটা আমি এনাদের কাছ থেকে শুনে নিলাম, যে এনারা বললো লুম্বিনীতে ইন্ডিয়ান কারেন্সি নিয়ে কোনো সমস্যা নেই, এখানে ইন্ডিয়ান কারেন্সি চলে। তার ফলে আমি আর কারেন্সি এক্সচেঞ্জ করলাম না। যদি ভিতরে ঢুকতাম, মানে আরো ভেতরে, তাহলে কিন্তু এই কারেন্সি এক্সচেঞ্জটা হয়তো করতে হতো। কারণ এর আগে তো বহুদূর পর্যন্ত, এমনকি কাঠমান্ডুতে পর্যন্ত ইন্ডিয়ান কারেন্সি সব চলছে। কিন্তু এখনকার পরিস্থিতি বা এখন কি হয় সেটা আমি জানি না। এদিকটা একেবারে অন্ধকার বা কুয়াশার মতো হয়ে গেল। এখন প্রায় 5:45 বাজে, সন্ধ্যাও লেগে গেছে। এই আলোটাও বেশ সুন্দর লাগছে, মানে সূর্য অস্ত যাচ্ছে আর এই জায়গাটা পুরোটা ফাঁকা, তো তার ফলে সূর্যের আলোটা একদম শেষ সময় পর্যন্ত, দিগন্ত রেখাতে যখন সূর্য, তখনও তার আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তবে এইদিকে বোধহয় বৃষ্টি হয়ে গেল, বা এখনো পড়ছে মনে হয় বৃষ্টি, 2-1 ফোঁটা করে। কারণ রাস্তাঘাট সব ভেজা, হালকা বৃষ্টি, কিন্তু বৃষ্টি হয়ে গেল। এখানে জিজ্ঞাসা করলাম, এখানে তো গুগল এর আগের যেটা তথ্য দিয়েছিল সেটাতে এখানেই লুম্বিনী দেখাচ্ছে, কিন্তু এখানে যেটা শুনলাম বা জানলাম সেটা হলো লুম্বিনীর সামনে 2 কিলোমিটার।
এই যে লুম্বিনীর বাস স্ট্যান্ডে আসলাম, আর তারপরে তো ওরা বললো যে এই দিকে আসতে, এই দিকেই মূল শহরটা হবে, এবং পার্ক ঠার্ক সমস্ত কিছু এই দিকেই। তা সেই জন্য এই যে দেখাও যাচ্ছে এইদিকে সব এক একটা যে প্যাগোডা গুলান। তা এখন সামনের দিকে এগিয়ে যাই। মোবাইল নেটওয়ার্কও তো ঠিক মতো কাজ করছে না, এখন গিয়ে দেখি যে সামনে কিছু পাই নাকি। এই যে এখানেই তো সব টুরিস্ট গাড়িগুলো চলে আসছে, তার মানে এইদিকেই কোথাও না কোথাও বিভিন্ন জায়গাগুলো হবে। এদিকেই সব লস্ট হাউস এবং সমস্ত কিছু এদিকে হবে। নো পার্কিং। দেখা যাক। রেস্টুরেন্ট দেখো, ব্যাংক লিমিটেড। এই হলো লুম্বিনী শহরটা। এখন কিচেন, ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, দেখি একটু আগায় আসি। এদিকে তো দেখলাম আছে কয়েকটা, এই পাশটাতে কিছু নাই। বাহ, রাত্রিবেলা তো বেশ সুন্দর, জায়গাটাই তো ছোট। হ্যাঁ, রেস্টুরেন্ট, এই যে হোটেল লুম্বিনী সিটি। এই যে এইখানেও খোঁজ নিবো, ওই দিক থেকে আগে আসি ঘুরে। ওই যে একটা হোটেল, প্রচুর হোটেল আছে, তার মানে প্রচুর হোটেল আছে এখানে। এখন আমি আছি লুম্বিনীর এক হোটেলে। এই হোটেলটার নাম সম্ভবত প্রেসিডেন্ট, এবং হোটেলটা বেশ ভালো, মানে এখনও পর্যন্ত বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং স্টাফরা অনেকটাই প্রফেশনাল এবং খুব আন্তরিক। যাই হোক, আমরা ঠিক এই যে এর পেছনেই যেটা দেখছি, যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই লুম্বিনী উদ্যান বা লুম্বিনীর যে পার্কটা আছে সেটা, তার ঠিক উল্টো পাশেই এই লুম্বিনী। এই জায়গাটা হলো একদম ছোট একটা জায়গা, এখানে অন্য কোনো বসতি খুব একটা নেই, মানে খুব বড় শহর, পুরনো শহর এরকম আমার নজরে পড়লো না এখনো পর্যন্ত। যেটা দেখলাম, এই যে মাঝখানের যে পার্কটা আছে বা যে উদ্যানটা আছে, এর চারদিক দিয়ে গোল করে বা এর বিশেষ করে এই রাস্তাটাতে সব ভালো ভালো সব হোটেল বা নতুন নতুন সব হোটেল গড়ে উঠেছে, ব্যাস এতটুকুই। তাছাড়া এক্সট্রা বিরাট বাজার অমুক তমুক এটা সেটা সেরকম কিছু নেই, একদম ছোট্ট জায়গা, সিম্পল জায়গা, শুধু ওই পার্ক এবং হোটেল। আর সেখানেই আমরা, এর বিপরীতেই সেই পার্কটা আছে, আর এখানকার বেশ কয়েকটা গেট আছে, গেট নাম্বার 1 2 3 4, এটা সম্ভবত 3 বা 3 নাম্বার গেটের আশেপাশে সম্ভবত এই হোটেলটা হয়তো হবে। আজকের রাত এখানে আছি, আগামীকালও এখানে থাকবো, এবং আগামীকাল একটু রেস্ট নেব এবং এই পার্কটা রিল্যাক্সভাবে একটু ঘুরে দেখব। এখানে ভেতরে কিন্তু অনেক কিছু আছে, মানে অনেক কিছু বলতে যে অনেক দেশের যে তাদের যে টেম্পলগুলো আছে, সে মন্দিরগুলো তারা তৈরি করেছে, সেই মন্দিরগুলো আছে। এছাড়াও বুদ্ধদেবের তো নির্দিষ্ট স্থান এবং আরও বেশ কিছু জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, পার্কের মতো, বোট রাইড, শান্তিস্তূপা, এরকম টাইপের বেশ কিছু জিনিস এখানে আছে। তা সেগুলো আগামীকালকে আমরা দেখব। আর আজকে এই হলো আমাদের যে হোটেলটা আছে তার এই লন, এবং ঘরে খাবারও চলে আসছে, খাবার খেয়ে এখন আমরা ঘুমিয়ে পড়ব। সেই জন্য আজকের এই ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।